গুড ইভিনিং। আজ আপনাদের সামনে যেটা নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো ফ্যাটি লিভার। কেন এই ফ্যাটি লিভার নিয়ে কথা বলবো? তার কারণ হচ্ছে যে ফ্যাটি লিভার এই মুহূর্তে আমাদের দেশে বিদেশে সর্বত্রই মানুষের মধ্যে একটা বৃহত্তর অংশে একটা বড়োভাবে ছড়িয়ে পড়া রোগ, সেটা হলো ফ্যাটি লিভার। এত এর প্রিভ্যালেন্স বা প্রাদুর্ভাব যে আমি দৈনন্দিন জীবনে রোগী দেখতে দেখতে ক্রমশ অবাক হয়ে যাচ্ছি। সমস্ত স্তরে, বাচ্চা থেকে আরম্ভ করে বড়, সকলের মধ্যে এই ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, দুশ্চিন্তার বিষয় হলো যে আমরা এই ফ্যাটি লিভারকে হালকাভাবে নিচ্ছি, উপেক্ষা করে চলছি যে সামান্য লিভারে চর্বি জমেছে, এতে আর এমন কি হবে, ওষুধপত্র খেলে নিশ্চয়ই সেরে যাবে। আমরা চিকিৎসকদের কাছে যাচ্ছি, ওষুধপত্র খাচ্ছি, তারা কিছু ওষুধপত্র দিচ্ছেন, কিন্তু যত জানতে পারছি ততই বুঝতে পারছি যে এই ফ্যাটি লিভারের কোনো ওষুধ হয় না। আর এই ফ্যাটি লিভার একটা বৃহত্তর হিমশৈলের চূড়া মাত্র। সেই হিমশৈলটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, যাকে কিনা আমরা বুঝতে পারি ফ্যাটি লিভার দেখে। তাই ফ্যাটি লিভার নিয়ে আজকে এই আলোচনা, যে ফ্যাটি লিভার থাকা মানে আপনার কি রোগ শরীরে বাসা বেঁধেছে। প্রথমত ইনসুলিন রেজিস্ট্যান্স বাসা বেঁধেছে, দ্বিতীয়ত মেটাবলিক সিনড্রোম নামে একগুচ্ছ রোগের সমাহার আপনার শরীরে বাসা বেঁধেছে এবং বাঁধতে চলেছে, বড় আকার নিতে চলেছে। এর থেকে আরও কী কী রোগ হতে পারে এগুলো আমাদের বুঝতে হবে। তাই ফ্যাটি লিভারকে কখনোই হালকাভাবে নেবার বিষয় নয়। সুতরাং ফ্যাটি লিভার নিয়ে আলোচনাটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ফ্যাটি লিভারের মূল কথাটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটাকে আমরা বলছি NFALD বা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিসও বলতে পারেন। এই নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস ব্যাপারটা কি? নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস মানে হচ্ছে, যাকে আমরা কথায় বলছি ন্যাশ। ন্যাশ মানে হচ্ছে যে আপনি মদ্যপান করেন না। আগে এটা মদ্যপায়ীদের মধ্যে এই চর্বি জমা ফ্যাটি লিভারটা দেখা যেত, কিন্তু আপনি খুব একটা মদ্যপান করেন না বা করেনই না, তবু আপনার শরীরে এই নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস দেখা যায়। স্টিয়াটো মানে ফ্যাট, হেপাটাইটিস মানে লিভারের ইনফ্লামেশন বা প্রদাহ। তাহলে এই এক্সপার্টস যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে এই নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস নামটাকে এখন নাকি বদলে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোহেপাটাইটিস বা ম্যাশ বলা উচিত, কারণ শুধু নন অ্যালকোহলিক নয়, মেটাবলিক নানান রোগের সঙ্গে এই স্টিয়াটোহেপাটাইটিস বা ফ্যাটি লিভারের লক্ষণ দেখা যাচ্ছে। তো আসুন দেখি আমরা এই যে ছবিগুলি দেখতে পাচ্ছেন, এই ছবিটা কি? এই ছবিটা হচ্ছে যে 2019 সালে আমার কিছু ছবি, আজ থেকে 5 বছর আগে প্রায়। দেখুন এখানে আমার পেটের অংশটা খেয়াল করুন, কতটা পরিমাণে পেট এগিয়ে এসছে বা ভুঁড়ি যাকে বলেন, কতটা পরিমাণে এগিয়ে এসছে, কতটা পরিমাণে এগিয়ে এসছে। সমস্ত ছবিতে আমি তখন এই রকম চেহারায় ছিলাম। আর 2023 সালে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কি অবস্থা। তখন আমার ওজন ছিল 83 কিলো, এখন আমার ওজন 72 কিলো, মানে 11 কিলো মতো আমি কম করতে পেরেছি নিজস্ব প্রয়াসে। কেন? কারণ আমি তখন ফ্যাটি লিভারে আক্রান্ত ছিলাম, এখন আমি ফ্যাটি লিভারে আক্রান্ত নই। আমি তখন প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসের আগের দশায় আক্রান্ত ছিলাম, এখন আমি প্রি ডায়াবেটিসে আক্রান্ত নই। সুতরাং বুঝতে পারছেন যে এই চেহারাটা কিন্তু 2019 সালে আমার সুস্বাস্থ্যের লক্ষণ ছিল না, অথচ লোকে এরকম চেহারা আপনাদের মধ্যে অনেকেরই আছে, তাদেরকে দেখে বলবেন যে এ তো সুস্বাস্থ্যের চেহারা, হ্যাঁ, নেয়াপাতি ভুঁড়ি, হ্যাঁ, আরও সুন্দর স্বাস্থ্য। মোটেই না, সুস্বাস্থ্য আসলে একে বোঝায় না। তাহলে ফ্যাটি লিভার নন অ্যালকোহলিক, বিশেষ করে ঘটনাটা কি ঘটছে দেখুন। আমি এখানে একটা লিভারের ছবি এঁকেছি। তো সেই লিভারের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিভার বাদামি রঙের, হ্যাঁ, তার লিভারের মধ্যে যে আমি কতগুলো কোষ থাকে, লক্ষ লক্ষ কোষ থাকে, আমি কিছু কোষকে হলুদ রঙে দেখিয়েছি। তার মানে অধিকাংশ লিভারের কোষই হলুদ রঙের চর্বি বা ড্রপলেট, মানে ফ্যাট ড্রপলেট বা তৈলবিন্দুতে ভরাট হয়ে আছে। আর এগুলো সুস্থ কোষ, যাদের মধ্যে চর্বি নেই।
এবং এই চর্বি দিয়ে বোঝায় থাকার জন্য দেখুন কোষের নিউক্লিয়াসগুলো কত সাইডের দিকে চাপ খেয়ে সরে গেছে। তার মানে এই কোষগুলোতে যে বিপাকীয় কাজকর্ম, লিভারের মধ্যে প্রায় 500 শারীরবৃত্তীয় কাজকর্ম হয়। কোলেস্টেরল তৈরি, হরমোন কিছু কিছু প্রসেসিং, আমাদের ইমিউনিটি বজায় রাখা, খাদ্যবস্তু শোষণ করা, সমস্ত ক্রিয়া বিক্রিয়া সমস্ত কিছু হচ্ছে ইমিউনোগ্লোবুলিন বা প্রতিরক্ষা বিষয়গুলো কেমিক্যালগুলো তৈরি করা, সমস্ত এই লিভারের কোষে কোষে 500 বিক্রিয়া হয়। তাহলে এই লিভারের কোষগুলোর অধিকাংশ যদি এরকম ফ্যাটে বোঝাই হয়ে থাকে, তাহলে কোন কোষগুলো তার সুস্থ বিপাকীয় কাজ করবে, কি করে সে খাবারের পরিপাককারী এনজাইম বানাবে, কি করে সে অ্যান্টিবডি বানাবে, আপনারা একবার নিজেদের জিজ্ঞেস করুন। তার মানে এই কোষগুলো আস্তে আস্তে চর্বি দিয়ে বোঝাই হয়ে গিয়ে তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, তাহলে তখনই তারা ফ্যাটি লিভার। এবারে দেখুন নিচে আমি দেখিয়েছি যে খাদ্যনালী বা অন্ত্র, সেখান থেকে আমাদের খাদ্যনালী যে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র থেকে যে যা আপনি খাচ্ছেন সুগার, ফ্যাট, প্রোটিনে ভাঙছে। আপনি একটা পিৎজা খেয়েছেন, আপনি একটা শাকালু খেয়েছেন, আপেল খেয়েছেন, বা আপনি ডিম সেদ্ধ খেয়েছেন, সবগুলোই আলটিমেটলি শেষমেশ খাদ্যনালীতে এসে সুগার, ফ্যাট এবং প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে এই পোর্টাল শিরা বা রক্তনালীর মাধ্যমে সে কোথায় চলে গেল, সব গিয়ে লিভারে জমা হলো। এবং লিভার সেই কোষগুলো সুস্থ থাকলে তারা সেগুলো হজম করে তার থেকে যাবতীয় ভিটামিন, হরমোনস ইত্যাদি প্রভৃতি যা যা বার করার পুষ্টিকর জিনিস বার করে সেগুলোকে রক্তে ফিরিয়ে দিল, হার্টের মধ্যে চালান করলো, হার্ট এবং সারা শরীরে সেগুলোকে বিভিন্ন কোষে কোষে পুষ্টির উপাদান হিসেবে ছড়িয়ে দিল। তাহলে এই ফ্যাটি লিভার এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বা ন্যাশ বা ম্যাশ মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়াটোহেপাটাইটিস যাই বলুন না কেন, সেটা যদি এই কোষগুলো ফ্যাটে বোঝাই হয়ে যায় তাহলে পরে হতে পারে। তাহলে এই ফ্যাটে বোঝাই হয়ে যাওয়ার কারণটা কী? দেখুন ফলাফলটা কী হয়। এখানে আমি একজনের ছবি দেখিয়েছি, দেখতে পাচ্ছেন এই ছেলেটি, ছেলে বলাই ভালো, আমার বয়সী, একদম আমার বয়সী। এই ভদ্রলোক, আমার খুব দুঃখের সঙ্গে বলতে ইচ্ছে করছে যে গত 7 দিন আগে আমি খবর পেয়েছি যে ইনি আমার বন্ধু, আমার বাল্যের বন্ধু, আমার স্কুলে পড়তাম একসঙ্গে, ইনি আজ আমাদের মধ্যে নেই। আমার সঙ্গে দীর্ঘ 25, 26, 27 বছর যোগাযোগ নেই, কিন্তু যখনই আমি এই ছবিটা দেখলাম ওর ফেসবুকে, তখনই আমি বুঝতে পারলাম যে এ কেন মারা গেছে। ঘুমের ঘোরে উনি হঠাৎ হার্ট অ্যাটাকে চলে গেছে। তাহলে বুঝতে পারছেন যে এই রকম উদরস্ফীতি এটা একদম ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 মানে গ্রেড 3 পর্যায়ে চলে যাওয়া নিশ্চয়ই গিয়েছিল। কোনো চিকিৎসাপত্র আমি শুনলামও করাতো না, এবং আলটিমেটলি সেটা হার্ট অ্যাটাক, সাডেন হার্ট অ্যাটাকে, সাইলেন্ট হার্ট অ্যাটাকে পরিণত হলো, এবং ডায়াবেটিকও ছিল ন্যাচারালি। তাহলে ফ্যাটি লিভারের একটা বিরাট বিরাট পশ্চাৎপর ভূমিকা আছে, যে কিনা অনেক অসুস্থতাকে বোঝাচ্ছে। একে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। এটা বোঝানোর জন্য এই উদাহরণটা আমি আপনাদের দিলাম। এবার দেখুন ফ্যাটি লিভার কেন হয়। ফ্যাটি লিভার কেন হয় মূলত আমি আগেও বলেছি, অন্যান্য ভিডিওগুলোতে দেখলেই দেখতে পাবেন আপনারা, যে ফ্যাটি লিভার হয় ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য, তাই তো? তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স, যে কিনা ইনসুলিন রক্তে বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, হাইপার ইনসুলিমিয়া এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, যে অল্প ইনসুলিনে সুগার আপনার কোষে ঢুকছে না, ফলে সুগার বেশি থাকছে, এবং সেই সুগারটা সরাসরি চর্বিতে পরিণত হচ্ছে। সরাসরি চর্বি মানে খারাপ চর্বি, ট্রাইগ্লিসারাইড যাকে বলে, রক্তের লিপিড প্রোফাইল করলে আপনারা যেগুলো দেখতে পান, সেই ট্রাইগ্লিসারাইডে পরিণত হচ্ছে সুগার, যা আপনি খাচ্ছেন প্রতিনিয়ত। প্রসেসড ফুড, বিশেষ করে বিস্কুট, চাউমিন, পাস্তা, বিরিয়ানি, মুড়ি, চাল ভাজা, কর্নফ্লেক্স, লুচি ইত্যাদি প্রভৃতি। তাহলে এই সমস্ত প্রসেসড কার্বোহাইড্রেট বেশি খাওয়ার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যখন বাড়ছে তখন সে ফ্যাটি লিভারে পরিণত হচ্ছে, তাহলে এই এতগুলো রোগ, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা রোগ দেখানো আছে, এর বাইরেও আরও গোটা 20 রোগ আছে, মোট 30-35টা রোগ পরোক্ষে ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু সেই রোগগুলো করার জন্য দায়ী। তাহলে এই যে ফ্যাটি লিভার, এই যখনই হয়ে গেছে তখনই আমি বুঝতে পারবো যে আমার পিছনে পিছনে তলায় তলায় ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, আমার ব্লাড ইনসুলিন লেভেল বেড়েছে। ফাস্টিং ইনসুলিন লেভেলটা আমাদের প্রত্যেককে টেস্ট করাতে হবে, বাকি অন্য কোনো টেস্ট করাই না করাই ফাস্টিং সুগার এবং ফাস্টিং ইনসুলিন টেস্টটা কিন্তু আমাকে করাতেই হবে খালি পেটে। তাহলে ফ্যাটি লিভারের সঙ্গে সঙ্গে আর কারা জড়িয়ে আছে? পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, মহিলাদের ক্ষেত্রে, কম বয়সী বাচ্চা মেয়েদের ক্ষেত্রে, 18, 19, 20, 22, 24, তাদের ডিম্বাশয়
অনেকগুলো ছোট 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 ফলিকল দেখতে পাওয়া যায় আলট্রাসোনোগ্রাফি করলে, দুটো ডিম্বাশয় হয় ওভারিতে। তাহলে একে আমরা বলছি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। ইরেকটাইল ডিসফাংশন, পুরুষদের ক্ষেত্রে লিঙ্গ শৈথিল্য, ডিমেনশিয়া, ভুলে যাওয়ার রোগ, মাইগ্রেন, আধকপালি ব্যথা, ওবেসিটি, মোটা হয়ে যাচ্ছেন, একটু আগে দেখালাম আমার বন্ধু ওবেসিটিতে ভুগছিল, ডায়াবেটিস তো আছেই, এবং হার্ট ডিজিজ, একটু আগে বললাম আমার বন্ধু সাইলেন্ট হার্ট অ্যাটাকে চলে গেল, ক্যান্সারও কোনো কোনো ক্ষেত্রে উস্কানি দেয়। তাহলে এতগুলো রোগ, তার সঙ্গে ইউরিক অ্যাসিড বাড়া, ব্লাড প্রেশার বাড়া, তার সঙ্গে চামড়ার রোগ অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, তার সঙ্গে নানান স্কিন ডিজিজ, আর্থ্রাইটিস, হাঁটুতে ব্যথা, বয়স্ক মহিলাদের অনেকের দেখবেন হাঁটু পাল্টাতে হচ্ছে। কেন? মূল কারণ কিন্তু লুকিয়ে আছে ইনসুলিন রেজিস্ট্যান্সের মধ্যে, এবং ফ্যাটি লিভার তার দোতনা করছে। ফ্যাটি লিভার দেখে আমরা সেটা বুঝতে পারছি। তাহলে ফ্যাটি লিভারকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। এবার দেখুন যে ওবেসিটি, মোটা হওয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স, আর এই সেই আলট্রাসোনোগ্রাফিতে ওভারির ছবি, কতগুলো ফলিকল দেখতে পাচ্ছেন ওভারির মধ্যে, অনেকগুলো। সেন্ট্রাল অ্যাডিপোসিটি, মাঝখানে ভুঁড়ি বেয়ে যাওয়াকে বলা হয় সেন্ট্রাল অ্যাডিপোসিটি, মাঝখানের মধ্যপ্রদেশ স্ফীত হয়ে যাচ্ছে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, ফ্যাটি লিভার, এবং হাইপার অ্যান্ড্রোজেনিজম, মানে পুরুষালী হরমোন মহিলাদের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে, ফলে এইগুলো হচ্ছে। তাহলে এই প্রত্যেকটার সঙ্গে কি অদ্ভুতভাবে জড়িত, অথচ আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের পেশেন্টদের যারা গাইনি ডাক্তারের কাছে ছুটে যাচ্ছি, তারা অধিকাংশ ক্ষেত্রেই শুধুমাত্র গাইনির দিক থেকে ব্যাপারটা ভাবছেন, এই দিকটাকে কিন্তু উপেক্ষা করছেন বা মাথায় রাখছেন না। আমি যখন সাউন্ড করছি, বিভিন্ন জায়গায় আলট্রাসোনোগ্রাফি করতে গিয়ে দেখছি, যখনই আমি তলপেটে যন্ত্রটা বসাচ্ছি, আমি যখন পিসিওএস দেখতে পাচ্ছি, উৎসাহ ভরে আমি যন্ত্রটাকে ওপরে তুলছি, গিয়ে দেখছি হ্যাঁ যে সেখানে ফ্যাটি লিভার হয়ে আছে, 2 4 হয়ে যাচ্ছে সর্বত্র। রানাঘাটে প্রায় 63%, যতগুলো প্রায় 3-4 হাজার পেশেন্ট আমি দেখেছি, 63% রোগীর মধ্যে আমি পুরুষ মহিলা নির্বিশেষে ফ্যাটি লিভার পাচ্ছি। তাহলে পলিসিস্টিক ওভারি এবং ফ্যাটি লিভারের সম্পর্ক আলটিমেটলি শেষমেশ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? বন্ধ্যাত্ব। লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা সদ্য বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ ঘুরে বেড়াচ্ছি বন্ধ্যাত্ব নিবারণের জন্য, একটু বাচ্চা আসার জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ফ্যাটি লিভারের কথাটা, তাকে চিকিৎসা করার কথাটা আমরা মাথায় রাখছি না। এটা আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। সেই জন্য আজকে এই কথাগুলো বলতে আসা যে ফ্যাটি লিভারকে কখনোই আপনারা হালকাভাবে নেবেন না। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স শতাব্দীর সবচাইতে গুরুত্বপূর্ণ রোগ আমি এখনও বলি। হ্যাঁ, তো যেখানে সেলগুলো কোষেরা ইনসুলিনের সিগন্যালকে উপেক্ষা করে, ইনসুলিন ক্রমশ বাড়তে থাকে এবং উচ্চ ইনসুলিন হওয়ার ফলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে রক্তে, তখনও সুগার নর্মাল, আরেকটু বেশি ইনসুলিন হলে পরেই সুগার তখন আর ঢুকছে না, তখন হচ্ছে ডায়াবেটিস ধরা পড়ছে। তাহলে কোষগুলো যখন ইনসুলিনকে উপেক্ষা করছে, সিগন্যালকে, কম ইনসুলিনে কাজ করছে না, তখন প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে বেশি করে ইনসুলিন তৈরি হচ্ছে। আপনি আরও ক্ষুধার্ত বোধ করছেন, আরও খাচ্ছেন, এবং কি খাচ্ছেন? মেনলি কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় খাবার, সুগার, চিনি, মিষ্টি, আইসক্রিম খাচ্ছেন। প্যানক্রিয়াসকে আরও ইনসুলিন প্রোডাকশন করতে হচ্ছে, তা সত্ত্বেও কোষগুলো ইনসুলিনকে সিগন্যালকে মানছে না। তাহলে এই হলো ইনসুলিন রেজিস্ট্যান্সের ভিশিয়াস সাইকেল বা পরস্পরের নির্ভরশীল এক চক্র, যে চক্রের পাল্লায় পড়ে আমাদের ফ্যাটি লিভার হচ্ছে। তাহলে আমরা বললাম মেটাবলিক সিনড্রোম অ্যাসোসিয়েটেড স্টিয়াটোহেপাটাইটিস বা ম্যাশ। মেটাবলিক সিনড্রোম ব্যাপারটা কি? যেখানে আপনার চেহারাটা দাঁড়াবে এরকম, আমার বন্ধুর যেরকম হয়েছিল, ওবেসিটি থাকবে, ক্লাসিক্যালি ডায়াবেটিস থাকবে, হাইপার টেনশান, ব্লাড প্রেশার বেশি থাকবে, ভেবে দেখুন আপনার ক্ষেত্রে কতগুলো আছে। হার্ট ডিজিজ নেই, কিন্তু নিশ্চয়ই আলট্রাসোনোগ্রাফি করালে ফ্যাটি লিভার ধরা পড়বে। ক্রনিক কিডনি ডিজিজ নেই, কিন্তু গাউট হয়তো আছে, ইউরিক অ্যাসিড বেশি। আর নতুন কি যোগ হয়েছে? অ্যালজাইমার ডিজিজ বা স্মৃতিবিভ্রম, ভ্যাসকুলার ডিমেনশিয়া, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বাচ্চাদের ক্ষেত্রে, বাইপোলার ডিসঅর্ডার একটি মানসিক ব্যাধি, ডিপ্রেশন, অবসাদ অনেকেরই আছে, ক্যান্সার অনেকের না থাকলেও, প্রিএক্লাম্পসিয়া গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, মাসেল শুকিয়ে যাচ্ছে অনেকেরই আছে, এবং অকাল বার্ধক্য চলে আসছে। তাহলে এতগুলো রোগ যদি 7-8টি আপনার থাকে এদের মধ্যে, তাহলে আপনি মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত বলে ধরে নিতে পারেন। তাহলে আপনি বকলমে ফ্যাটি লিভারে আক্রান্ত, তাহলে আপনি বকলমে ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্ত বলে ধরে নিতে পারেন। তাহলে এই মেটাবলিক সিনড্রোমের একটা লক্ষণ হলো ফ্যাটি লিভার বা লিভারে চর্বি জমতে থাকা। মনে রাখবেন, ওটা হওয়া মানে আপনার শেষের শুরু। বাইরে থেকে আপনাকে যতই সুন্দর দেখাক না কেন,
অথচ একে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না, কারণ প্রায় কোনো চিকিৎসককেই আমি এই রোগ সারানোর মতো সঠিক পরামর্শ, আমি সঠিক পরামর্শের জায়গাটা হাইলাইট করব। পরামর্শ শুধু ওষুধ নয়, ফ্যাটি লিভার ওষুধে সারে না। কেউ কোনো দিন ফ্যাটি লিভার ওষুধে সারাতে পারেনি। আমি দেখেছি ভেলোর, দিল্লি থেকে ঘুরে আসা বছরের পর বছর চিকিৎসা করা রুগী, তারা ওষুধ খাচ্ছেন ফ্যাটি লিভারের জন্য। আমি যখন জিজ্ঞেস করেছি এতে কি ফ্যাটি লিভার সারলো, আলট্রাসোনোগ্রাফি করে দেখেছি না, ফ্যাটি লিভার সারেনি। তাহলে এটি হবার মূল জৈব রাসায়নিক কারণগুলোই আসলে তারা জানেন না, তাই উল্টো পরামর্শ দিতে থাকছি আর রোগী ক্রমশই খারাপ হতে থাকছে। চমকে উঠবেন যে আমেরিকাতে 88% জনগণ এই মেটাবলিক সিন্ড্রোমে আক্রান্ত, মানে ফ্যাটি লিভারে আক্রান্ত। আর ভারতে দুর্ভাগ্যবশত আমরা খবর রাখি না। ওই যে বললাম, রানাঘাটে আলট্রাসোনোগ্রাফি করার সুবাদে বেশ কয়েক হাজার রোগীর তথ্য ভাণ্ডার ঘেটে আমি একটা তথ্য জানতে পেরেছি, প্রায় 63% জনগণ ফ্যাটি লিভার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে আজ না হয় কাল তারা মেটাবলিক সিন্ড্রোমে পুরোপুরি কোনো না কোনো রোগে আক্রান্ত হবেই নিশ্চিতভাবে। তাহলে এটাই কি আমরা চাই? না, কখনোই আমরা চাই না। এবার দেখুন ফ্যাটি লিভার দেখতে কীরকম হচ্ছে। এটা নর্মাল আলট্রাসোনোগ্রাফি করলে কি দেখতে পাচ্ছি, এটা নর্মাল চেহারা। দেখুন কিডনির রং, লিভারের রং মোটামুটি একই ধরনের কালচে শেড। যখন গ্রেড 1 ফ্যাটি লিভার হচ্ছে একটু সাদাটে হয়ে যাচ্ছে চর্বি জমে, যখন গ্রেড 2 হচ্ছে আরও সাদাটে হয়ে যাচ্ছে, আরও বাড়ন্ত গ্রেড 3 মানে পুরোপুরি ঘষা কাচের মতো সাদা হয়ে গেল, মানে কিডনির থেকে রঙটা পুরো আলাদা হয়ে গেল। এইটা হচ্ছে ফ্যাটি লিভারের পরপর খারাপ ধাপ। এখানেও দেখুন কীরকম সাদাটে ভাব হয়ে গেছে লিভারের কিডনির তুলনায়, তাহলে ফ্যাটি লিভার চট করে বোঝা যাবে। এবারে সমস্ত ফ্যাটই কিন্তু এক নয়। আপনার শরীরে কত রকম ফ্যাট আছে জানেন তো নিশ্চয়ই, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না। একটা হচ্ছে চামড়ার নিচের ফ্যাট বা সাবকিউটেনিয়াস ফ্যাট, একটা হচ্ছে ব্রাউন ফ্যাট, পিঠে আপনার কাঁধের ওপরে থাকে, বাচ্চাদেরও বেশি থাকে ব্রাউন ফ্যাট, আমাদের কমে যায় আস্তে আস্তে। এবং এটা কাজ হচ্ছে শরীর যখন ঠান্ডা দেশে যাই আমরা, ঠান্ডায় পড়ি, তখন হিট তৈরি করে। এটা খুব উপকারী ফ্যাট। ব্রাউন ফ্যাট যত বেশি হবে আপনার তত মেটাবলিক সিন্ড্রোম কম হবে। ভিসেরাল ফ্যাট, পেটের চারপাশে, নাড়ি ভুঁড়ির চারপাশে যে প্যাকিং মেটেরিয়াল হিসেবে ফ্যাট থাকে সেই ফ্যাট। এছাড়াও বিভিন্ন উল্টোপাল্টা জায়গায় বা একটোপিক ফ্যাট জমা হয়। জানেন কি? জিভে ফ্যাট হয়, জিভের মধ্যে চর্বি জমছে। পেরিকার্ডিয়াল, হার্টের পাশে চর্বি জমছে। হেপাটিক ফ্যাট যেটা ফ্যাটি লিভার। ভিসেরাল ফ্যাট মানে নাড়ি ভুঁড়ির পাশে নর্মালি থাকে না, নর্মালি এই কোনো জায়গাতেই ফ্যাট থাকে না। পেশির মধ্যে ফ্যাট, ইন্ট্রামাসকুলার ফ্যাট, যত ফ্যাট জমবে এইসব জায়গায় তত গণ্ডগোল। উদাহরণস্বরূপ টাং ফ্যাট যদি বাড়ে তাহলে আপনি কি করেন, নাক ডাকতে আরম্ভ করেন বা স্নোরিং যাকে বলা হয়, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম হয়। তার মানে টাংটা ভারী হয়ে পিছনে ফ্ল্যাপের মতো নিঃশ্বাসের রাস্তাটাকে আটকাচ্ছে। তাহলে টাং ফ্যাট যার আছে, যে নাক ডাকছে, তার বুঝতে পারবেন যে টাং ফ্যাট বেশি হয়ে গেছে, একটোপিক ফ্যাট। তো এগুলো আমরা কী করে ধরতে পারবো? হ্যাঁ, যে আদৌ এতে চর্বি জমেছে কিনা? বেস্ট হচ্ছে এমআরআই পরীক্ষা করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে এই একটোপিক ফ্যাট নির্ধারণের জন্য এমআরআই করার যে পদ্ধতি, তাকে এক্স্যাক্টলি এমআরআইতে মেপে দেওয়া যায় কত লিটার ফ্যাট জমেছে, সেটার কোনো সেন্টার নেই বা কেন্দ্র নেই। আমি খোঁজার চেষ্টা করেছিলাম। কীরকম লাগে দেখুন, এমআরআইয়ে এটা আমার বডির একটা কাট সেকশন, পুরো শরীরটাকে কাটা হয়েছে এমআরআই ছবিতে। তাহলে এইটা হচ্ছে পিঠের দিক, এইটা হচ্ছে মেরুদণ্ড, সামনে হচ্ছে এই দুপাশে মাসেল, আর এগুলো হচ্ছে নাড়ি ভুঁড়ি সমস্ত দেখতে পাচ্ছেন। তাহলে এখানে দেখুন যে এই যে সাদা অংশটা, এটা ভিসেরাল ফ্যাট নর্মাল লোকের 0.5 লিটার, খুব কম। এই সাদাটে ভাবগুলো খুব কম। যার ভিসেরাল ফ্যাট নাড়ি ভুঁড়ির পাশে বেড়ে গেছে 4.3 লিটার, অত্যাধিক সাদা হয়ে গেছে। তাহলে এই এমআরআই নামক ব্যথাবিহীন, যন্ত্রণাবিহীন পদ্ধতিটিতে আপনি নিজের পেটটাকে টেস্ট করলেই আপনি দেখতে পারতেন যে আপনার ভিসেরাল ফ্যাট কত। ভিসেরাল ফ্যাট মানে অশনি সংকেত। ভিসেরাল ফ্যাট মানে আপনার কোনো না কোনো ডায়াবেটিস, অস্টিওআর্থ্রাইটিস কিছু না কিছু হতে যাচ্ছে বা হয়ে গেছে। তাহলে ভিসেরাল ফ্যাট হইতে সাবধান। সুতরাং ফ্যাটি লিভার হচ্ছে ওয়ান অফ দি ভিসেরাল ফ্যাট, কারণ লিভার নিজে একটা ভিসেরা, পেটের অঙ্গ বা যন্ত্র। তাহলে সুতরাং বুঝতে পারছেন যে ভিসেরাল ফ্যাট যদি এমআরআই দিয়ে মাপতে পারতাম আমাদের আরও সুবিধা হতো। কিন্তু না মেপেও আমরা কি বলতে পারি? দেখুন আমাদের দেশে, আমাদের পৃথিবীতে, ভারতে শুধু নয়, বাংলাদেশে শুধু নয়, পৃথিবীতে দু রকমের লোক হতে পারে। একটা গ্রুপের লোক হতে পারে অবিজ বা মোটা, একদল হতে পারে নর্মাল বা স্বাভাবিক ওজন, তাই তো? এর বাইরে কেউ হয় না। এবার এই ওবিজ মোটাদের মধ্যে 80% লোক আপনি নিশ্চিত থাকুন যারা মেটাবলিক সিন্ড্রোমে ভুগছেন, আর 20% কিন্তু ওবিজ হলেও, মোটা হলেও সুস্থ আছেন। কেন? কারণ তাদের ভিসেরাল ফ্যাট লো। ওই যে ছবিতে দেখালাম একটু আগে, সাদাটে অংশটা কম, কিন্তু চামড়ার নিচের ফ্যাটটা মোটা। আর
সুস্থ লোকের মধ্যে 40% যারা সুস্থ রোগাশোগা মেটাবলিক সিন্ড্রোমে ভুগছেন, 60% সুস্থ, একদম সুস্থ, তাই সবুজ। তাই 40% মেটাবলিক সিস্টেমে ভুগছেন অথচ স্বাভাবিক ওজন। ব্যাপারটা কীরকম হলো? তার মানে এদের সাবকিউটেনিয়াস বা চামড়ার নিচের ফ্যাট কম হতে পারে, তাই দেখতে রোগা লাগছে, কিন্তু নাড়িভুঁড়ির পাশে ভিসেরাল ফ্যাট প্রচুর বেশি, তাদের টিলটিলে ভুঁড়ি হয়ে গেছে। যেমনই আমার বন্ধুটি, যদি ছবিটা মনে করেন, দেখুন আমি একটু পিছিয়ে যাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে, যে ওর হাত পাগুলো সরু সরু কিন্তু পেটটা কত বড়। তার মানে এর ভিসেরাল ফ্যাট, এর রোগা হলেও ভিসেরাল ফ্যাটের পরিমাণ অত্যধিক বেড়ে গিয়ে ওর জীবনহানি করে দিল। সুতরাং ভিসেরাল ফ্যাট এবং ফ্যাটি লিভার এই দুটো হচ্ছে আমাদের মূল জিনিস। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ অংশে এমআরআই দেখিয়ে দিচ্ছে এটা সাবকিউটেনিয়াস বা চামড়ার নিচের ফ্যাট পেটে। এই অংশটা কারা? যাদের হচ্ছে নীল ফ্যাটটা হচ্ছে ভিসেরাল ফ্যাট বেশি, হ্যাঁ, রোগা, কিন্তু চামড়ার নিচের ফ্যাট কম, তাই রোগা কিন্তু ভিসেরাল ফ্যাট বেশি। আর এখানে মোটা ওবিসদের মধ্যে এই 20% সুস্থ, যাদের মধ্যে চামড়ার নিচের ফ্যাট অত্যধিক বেশি, তাই মোটা লাগছে, কিন্তু এমআরআই করালে দেখা যাচ্ছে নীল অংশ বা ভিসেরাল ফ্যাট প্রায় নেই। তার মানে মোটা অথচ সুস্থ লোক 20%, আর এখানে রোগা অথচ অসুস্থ লোক 40%। তাহলে আমাদের কাদের নিয়ে হেডেক, মাথা ব্যথা আমরা কাদের নিয়ে করব? মাথা ব্যথা করব এই 40% সুস্থ লোক, তাদের দেখে সুস্থ মনে হয়। উইল হ্যাভ টু আইডেন্টিফাই অ্যান্ড ট্রিট দিজ 40% পিপল অ্যাট দি আর্লিয়েস্ট। কারণ তারা বাইরে থেকে ডিসেপটিভ বা ভ্রান্ত একটা লুক দিচ্ছে, ছদ্ম লুক দিচ্ছে, মানে মনে হচ্ছে যেন সুস্থ আমি। না, আপনি সুস্থ নন। আপনি ফ্যাটি লিভারের টেস্ট করান, আলট্রাসোনোগ্রাফি করান, আর এমআরআইটা পারলে করিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন যে এই 40%। এদের তো আমরা জানি যে এরা মোটা 80% এবং বিভিন্ন রোগে ভুগছে, এদের তো আমরা সুস্থ, চিন্তা করব না। এরাও তো সুস্থ, চিন্তা করব না। শুধু চিন্তা আমাদের রোগা, স্বাভাবিক ওজন, কিন্তু যাদের ভিসেরাল ফ্যাট বা লিভারের ফ্যাট বেশি তাদের নিয়ে। তাহলে কি করে বুঝবেন? দেখুন, কোমরের এখানে ফিতে দিয়ে মাপবেন, হ্যাঁ, পুরুষ মহিলা নির্বিশেষে, আর পাছার সবচেয়ে নিতম্বের উঁচু অংশ দিয়ে ফিতে দিয়ে মাপবেন। এই দুটোর অনুপাত আপনি ইন্টারনেটে গেলে দেখতে পাবেন, ওয়েস্ট হিপ রেশিও বা অনুপাত। ওই ওয়েস্ট হিপ রেশিও যদি পুরুষের ক্ষেত্রে 0.9-এর বেশি হয় আর এক্ষেত্রে 0.8-এর বেশি হয়, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি ভিসেরাল ফ্যাট বাড়ছে, ফ্যাটি লিভারে ভুগছেন। তার মানে এই সহজ পরীক্ষাটা দর্জির কাছে গিয়ে করলে আপনি আপনার এমআরআই-এর খরচ বেঁচে যাবে। আপনি বুঝতে পারবেন যে আপনি ভিসেরাল ফ্যাটের বেশির রুগী। এবারে এটা একটু কঠিন অংশ, হ্যাঁ, যেটা হচ্ছে মূল কথা। আপনি বলবেন যে কেন ডাক্তারবাবু আপনি বলছেন যে আমরা শর্করা জাতীয় খাবার খেলেই সঙ্গে সঙ্গে আমাদের ভিসেরাল ফ্যাট বেড়ে যাচ্ছে, কেন? সেই প্রশ্নটা আমি একটু দেখানোর চেষ্টা করছি বায়োকেমিস্ট্রি বা জৈব রসায়ন দিয়ে। এটা সবাই না বুঝলেও সহজেই বুঝতে পারবেন এরকম একটা ছবি। এই যে দেখুন গ্লুকোজ, একটা কোষের ছবি আমি এঁকেছি। গ্লুকোজ এখানে ঢুকছে, কোষে ঢুকলো, আমাদের যাবতীয় খাবার দাবার শর্করা জাতীয় খাবার খেয়ে ক্ষুদ্রান্ত্রে গ্লুকোজ হলো, সেটা আমি ছবিতে দেখালাম যে সেটা লিভারে এলো, লিভারের কোষগুলোতে গ্লুকোজ ঢুকে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেটে পরিণত হয়। সেখান থেকে মাইটোকন্ড্রিয়া নামে কোষের ইঞ্জিন, মানে যে কিনা কোষের যাবতীয় শক্তি মানে এটিপি তৈরি করে। আমরা যেমন টাকা দিয়ে আমাদের জীবন মাপি, 10 টাকা, 500 টাকা, 20 টাকা, 100 টাকার নোট দিয়ে, কোষও যাবতীয় কিছু হিসাব করে শক্তি খরচের ওপরে। এটিপি তার কারেন্সি বা এটিপি তার মুদ্রা। তার মানে কত ইউনিট এটিপি তৈরি করতে পারলাম সেই দিয়ে কোষের বা মাইটোকন্ড্রিয়ার এফিসিয়েন্সি বা দক্ষতা নির্ভর করে। কোষ যত বেশি এটিপি বানাতে পারবে এবং তত বেশি আপনি এনার্জি পাবেন, চলতে ফিরতে, হাঁপাবেন না, দৌড়বেন, হ্যাঁ, শ্বাস ফুলবে না, হ্যাঁ, আপনার এটিপি প্রোডাকশন ভালো হচ্ছে। কিন্তু যত বেশি আপনার এটিপি প্রোডাকশন, যে কোনো খাওয়া দাওয়ার পরে আপনার এটিপি প্রোডাকশন কমে যাচ্ছে, এটিপি প্রোডাকশন কমে যাচ্ছে, ব্যাপারটা খেয়াল করুন। তার মানে আপনি খাচ্ছেন শক্তি অর্জনের জন্য, কিন্তু শক্তি অর্জন হচ্ছে না, তখন এটিপি প্রোডাকশনটা কমে যাচ্ছে, তখনই আপনি একটু বাদে খাওয়া দাওয়া সত্ত্বেও হাঁপাবেন। আপনি হয়তো দেখে থাকবেন, আমি দেখেছি যে বৈষ্ণোদেবীতে অনেক সিঁড়ি বাইতে হচ্ছে, স্টেশনের প্ল্যাটফর্মে সিঁড়ি বাইতে হচ্ছে, অনেক লোক 10, 15টা, 20টা, 50টা সিঁড়ির পরে হাঁপিয়ে যাচ্ছে, দম নিচ্ছে, কিন্তু সে একটু আগেই খেয়ে এসছে, বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছে, হ্যাঁ, বা রুটি খেয়ে বেরিয়েছে বা চাউমিন খেয়ে বেরিয়েছে। বৈষ্ণোদেবী ওঠার সময় দেখেছি হাতে একটা ক্যাডবেরি বার করলো ব্যাগ থেকে, সেটা না চিবোলে পরে সে এনার্জি পাচ্ছে না। কেন? অথচ
কিছু কিছু লোক যারা সুন্দর স্লিম চেহারা, যেমন আমার ক্ষেত্রেই হয়, আমার কিন্তু কোনো সিঁড়ি বাইতে কোনো কষ্ট হয় না, অনেকটা সিঁড়ি, প্রায় 100-150 সিঁড়ি আমি উঠে যেতে পারি। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আপনি যখন এই গ্লুকোজ কোষে ঢুকছে, আপনি যে খাবারটা খেয়েছেন সেটা পাইরুভেটে পরিণত হচ্ছে, হয়ে আলটিমেটলি ক্রেব সাইকেলে যাচ্ছে। যত বেশি টু মাচ এটিপি সাপ্লাই করবেন বেশি খাবারের মাধ্যমে, মানে ফ্রুক্টোজ, ফলের ফ্রুট জুস, ক্যাডবেরি, বাদাম বার, বিস্কুট এসব খাবেন, আলটিমেটলি এটা ক্রেব সাইকেলের এই চক্রের মধ্যে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে গিয়ে এটিপি প্রোডাকশন কমিয়ে দেবে। এবং এই যে গ্লুকোজ থেকে বেশি খাবারের ফলে গ্লুকোজ সাপ্লাই বেশি হয়ে গেল, পাইরুভেট হয়ে গেল, সে সরাসরি লিপিডে পরিণত হচ্ছে, চর্বিতে। আমি একটু আগে বলছিলাম যে যত বেশি এইসব শর্করা খাবেন সে চর্বিতে পরিণত হবে। এই প্রক্রিয়াটাকে বলছি ডি নোভো লাইপোজেনেসিস বা নিজস্ব ফ্যাট তৈরিকরণ। এটা আমাদের বুঝতে হবে, এটা ডাক্তাররাও বুঝতে পারছেন না যে চর্বি খেলে চর্বি বাড়ে না, আপনি এখানে শর্করা খাচ্ছেন, সে গিয়ে ফ্যাটে পরিণত হচ্ছে। যত বেশি বাড়তি, যে পরিমাণ দরকার ছিল শর্করা সেটা কোষ বুঝতে পেরেছে, তার বেশি বাড়তি খেলেই কোষ সেন্স করতে পারে। কি করে সেন্স করতে পারে আমি সেটা পরে আসছি। এবার দেখুন, এই যে PI3 কাইনেজ এনজাইমটা গ্লুকোজকে ঢোকাচ্ছে কোষের মধ্যে, সেটা ইনসুলিনের সঙ্গে ইনসুলিন রিসেপ্টার যুক্ত হওয়ার ফলে গেট খুলে যাচ্ছে এবং গ্লুকোজ ঢুকছে। যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, খুব ইনসুলিন বেশি হওয়া সত্ত্বেও ইনসুলিন সেন্স করতে পারে না, এই গেটটা বুঝতে পারে না, তখন সেই গেটটা খোলে না, গ্লুকোজ ঢোকে না, গ্লুকোজ বাইরে বাড়তে থাকে, তখন হচ্ছে রক্তে গ্লুকোজ বেশি হয়, ডায়াবেটিস হয়। তাহলে ইনসুলিন বেশি হয়ে যাওয়া, হাইপার ইনসুলিনেমিয়া, হ্যাঁ, এইটার কারণে আপনার ডায়াবেটিস হচ্ছে। তাহলে এটা ঘুরিয়ে ফিরিয়ে ডিনোভো লাইপোজেনেসিসের মধ্যে লিপিড তৈরি করছে গ্লুকোজ। তাহলে শর্করা খাবারটা, প্রসেস শর্করা খাবারটা বন্ধ করতে হবে। দেখুন নিচে এই জায়গাটা আমি ব্যাখ্যা করেছি যে কখন কিভাবে কোষ সেন্স করতে পারে। এখানে এই গ্লুকোজটাকে আমি দুটো হাইওয়ে বা বড় রাস্তার সঙ্গে তুলনা করেছি। এই একটা হাইওয়ে যেটা নর্মাল রাস্তা, সরি, এই নর্মাল রাস্তায় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজটা ভাঙছে, গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙছে, ভেঙে পাইরুভেট ল্যাকটেট হয়ে এখানে মাইটোকন্ড্রিয়ায় গিয়ে আলটিমেটলি এনার্জি বা এটিপি তৈরি করা ওর লক্ষ্য, যাতে আমরা চলতে পারি, দৌড়তে পারি। কিন্তু যখনই আপনি বেশি গ্লুকোজ খেয়ে ফেলছেন, হাইপার গ্লাইসেমিয়া, অ্যালকোহল বা মদ্যপান করছেন, হাইপক্সিয়া বা উঁচু জায়গায় বেড়াতে গেছেন হাই অল্টিটিউডে, এই তিনটে মূলত কারণে এই পলিওল পাথওয়ে বলে বাইপাস রাস্তাটা ধরে নিচ্ছে গ্লুকোজ, সঙ্গে এইদিকে কিন্তু আর এটিপি বানাচ্ছে না, এই রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ও ফ্রুক্টোজে পরিণত হচ্ছে। তাহলে গ্লুকোজ থেকে শরীরের মধ্যে ফ্রুক্টোজে পরিণত করার রাস্তা হচ্ছে পলিওল পাথওয়ে, এবং এই পলিওল পাথওয়ে গিয়ে আলটিমেটলি অ্যাকিউট ডিক্লাইন অফ এটিপি, এই যে বললাম এটিপি কমিয়ে দিল। তাহলে আপনার এটিপি বাড়ার রাস্তা এদিকে, এটিপি কমার রাস্তা এদিকে, অ্যাকিউট রাইজ ইউরিক অ্যাসিড হলো। কেন ইউরিক অ্যাসিড বাড়ছে ডাক্তারবাবু? মাংস খেলে ইউরিক অ্যাসিড বাড়ে, ডাল খেলে ইউরিক অ্যাসিড বাড়ে, একদম ভ্রান্ত ধারণা। তাহলে বুঝতে পারছেন যে যদি আপনি বেশি শর্করা খান, যদি পলিওল পাথওয়ে ধরে নেয়, ফ্রুক্টোজে পরিণত হয়, সেখান থেকে ইউরিক অ্যাসিড বাড়ে। সুতরাং ফ্রুক্টোজ, ফলের শর্করা, ফ্রুট জুস, মিষ্টি ফল, আঙুর, এসবই ফ্রুক্টোজের কারণ। বাড়তি বাড়তি গ্লুকোজ বেশি বেশি করে খাওয়া ইউরিক অ্যাসিড তৈরির কারণ। ইউরিক অ্যাসিড বাড়লে ইউরিক অ্যাসিড সরাসরি হাইপার টেনশন বা ব্লাড প্রেশার বাড়ায়, আজ এটা প্রমাণিত। সুতরাং যার ব্লাড প্রেশার বাড়াচ্ছে কোনো কারণ নেই, তার নিশ্চয়ই ইউরিক অ্যাসিড বাড়ছে। আর ইউরিক অ্যাসিডের ল্যাবরেটরি রিপোর্টে যতই লেখা থাক 4 মিলিগ্রাম পার ডিএল এর ওপরে যদি রক্তে আপনার ইউরিক অ্যাসিড থাকে, তাহলে আপনি সাবধান হয়ে যাবেন, সেটা কিন্তু নর্মাল নয়, 4-এর কাছাকাছি বা 4-এর নিচে থাকা উচিত। ফ্যাট সিনথেসিস হচ্ছে যখন পলিওল পাথওয়ে ধরে নিচ্ছে, ফ্রুক্টোজ থেকে এদিকে চলে আসছে। সিস্টেমিক ইনফ্লামেশন, সারা শরীরে প্রদাহ হচ্ছে। নাইট্রিক অক্সাইড ডিসরেগুলেশন, নাইট্রিক অক্সাইড বলে একটা জিনিস আমাদের ধমনির দেয়াল থেকে বেরোয়, যে কিনা ব্লাড ভেসেলগুলোকে চওড়া করে, চারিপাশে চওড়া করলে আমাদের রক্ত বইতে সুবিধা হয়, তখন প্রেশার কমে যায়। তাহলে নাইট্রিক অক্সাইডকে কমিয়ে দিলে প্রেশার তখন বাড়বে, হাইপার টেনশন হবে। তাহলে এতগুলো খারাপ জিনিস হচ্ছে এই বাইপাস রাস্তা বা পলিওল পাথওয়ে ধরে ফ্রুক্টোজের রাস্তায় চলে গেলে। আর নর্মালি যদি না যায় তাহলে আপনার সুন্দরভাবে এটিপি তৈরি হবে, এবং এটিপি ডিপ্লিশন হলে মাইটোকন্ড্রিয়াগুলো ড্যামেজ হবে। তার মানে আপনি খেয়েছেন ভাত, তারপরে সকালবেলা দেখছেন যে আপনার ক্লান্তি কাটছে না, আপনার মাথাটা ঝিম ধরে আসছে, অনেকেরই হয় খাবার পরে একটু ঝিমুনি আসছে। অল দিজ আর ডিউ টু এটিপি বা শক্তি কমে যাওয়ার কারণে। এবং মাইটোকন্ড্রিয়া যা দুর্বল হচ্ছে, তার নানান ধরনের এনার্জিলেসনেস বা শক্তি কমে যাওয়া এবং অন্যান্য ব্যথা যন্ত্রণা এগুলো হবে। এইটা হচ্ছে আমাদের মূল কারণ। তাহলে ডিনোভো লাইপোজেনেসিস বা কার্বোহাইড্রেট থেকে ফ্যাট তৈরিটা মূল কারণ, বাড়তি কার্বোহাইড্রেট খাওয়া তা মূল কারণ।
আর যে সেন্সিংয়ের ব্যাপারটা বললাম যে কী করে কোষ বুঝতে পারে, কোষ বুঝতে পারে যখন গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার রক্তে 90 মিলিগ্রামের পার ডেসিলিটারের ওপরে ব্লাড সুগার তুলে দেয়। তার মানে এমন খাবার যেটা 140-150 অবধি তুলে দিচ্ছে, তার মানে সে কিন্তু অনেক ক্ষেত্রেই মানে পোস্ট প্র্যান্ডিয়াল খাবার পরে তুলে দিচ্ছে বা খালি পেটে 90 মিলিগ্রামের ওপরে তুলে দিচ্ছে, সে কিন্তু পলিওল পাথওয়ে ধরবে। তার মানে আপনার ফ্রুক্টোজ তৈরি হবে, আপনার ইউরিক অ্যাসিড তৈরি হবে, আপনার মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হবে, আপনার শক্তি কমবে, তাই সাবধান। তাহলে এমন কিছু কার্বোহাইড্রেট খাবেন না যেটা চট করে 90 মিলিগ্রাম ডিএল পার ডেসিলিটারে রক্ত তুলে দেবে। তাহলে লিভার ফ্যাট, ইনসুলিন রেজিস্ট্যান্স, এই যে ফ্যাট জমে আছে, প্যাঙ্ক্রিয়াটিক ফ্যাট, অগ্নাশয়ের মধ্যেও ফ্যাট জমে, এটাও দেখা যায় আলট্রাসোনোগ্রাফিতে, সাদা হয়ে গেছে অগ্নাশয়, এটা ক্যানট প্রডিউস ইনসুলিন, তখন সেই ইনসুলিন ফেলিওর হয়, ইনসুলিন তৈরি করতে পারে না। তাহলে আমরা মোটামুটি বোঝালাম যে ফ্যাটি লিভার কীভাবে হয়, কেন হয়, কখন হয়, কাদের ক্ষেত্রে হয় এবং হলে কি মারাত্মক পরিণতি নিতে পারে। এবারে দেখুন যে এই ছবিটার মধ্যে আমি দেখিয়েছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স সে হচ্ছে স্ট্রেস বা মানসিক অ্যাংজাইটি থেকে বাড়ে, হয় মূলত স্লিপ কমে যাওয়া, ঘুম কমিয়ে দিয়েছেন আপনি, মোবাইল, টিভি, ল্যাপটপ দেখে যাচ্ছেন রাতের পর রাত, পলিউট্যান্টস, এমন কিছু গ্যাস, পলিউশন বা বাথরুম কেমিক্যালস যা কিছু ইউজ করছেন যার থেকে হচ্ছে, অক্সিডেন্ট কেমিক্যাল, সিগারেট, পলিউশন, ধোঁয়া, রেডিয়েশন, এসব থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে। আর বেশি কার্বোহাইড্রেট খাওয়া, ফ্রুক্টোজ ফলে শর্করা খাওয়া, সাদা তেল ব্যবহার করা, প্রসেসড ফ্রুটস এবং ফুডস ব্যবহার করা, আর ফ্যাটি লিভার, তাহলে এগুলোর থেকে সরাসরি ইনফ্লামেশন হবে, এই যে তীরটা দিয়ে দেখিয়েছি। আবার ইনফ্লামেশন হলেও ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে, এটা এক চক্রাকার পরিস্থিতি। তাহলে এখানে অ্যাকিউট অ্যালকোহলিক হেপাটাইটিস, তাহলে ফ্যাটি লিভার দিয়ে ইনফ্লামেশন মানে হেপাটাইটিস মানে ইনফ্লামেশন, ইনফ্লামেশন হচ্ছে কেন, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য। তাহলে একে অপরের কারণ, একে অপরের কারণ, তাহলে এনএফএলডি বা ন্যাশ এবং ইনফ্লামেশন একই জিনিস। আর ইনফ্লামেশন কেন হয়, মোটা বেশি হয়ে গেলে, ডায়াবেটিস হয়ে গেলে, অ্যাথেরোস্ক্লেরোসিস বা ধমনীতে চর্বি হলে, আর হার্টের রোগ হলে, আর নানান নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এগুলো ইনফ্লামেশনের ফলাফল। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ইনফ্লামেশন কে কার বিপরীত, একই কয়েনের এপিটোপিটি বলা যেতে পারে। তাহলে যদি আপনার বডি মাস ইন্ডেক্স আর ওয়েস্টিপ রেশিও, একটু আগে বললাম যে কোমরের এবং পাছার অনুপাত যদি বেশি হয় নর্মালের থেকে, তাহলে এই ব্লাড টেস্টগুলো, এই ছবি তুলে রাখুন স্ক্রিনটার, এগুলো আপনার অবশ্যই করাতে হবে। এই পরীক্ষাগুলো করে প্রথমেই আপনাকে বুঝে নিতে হবে যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কোন দশায় আপনি দাঁড়িয়ে আছেন, এইটা বুঝে আপনাকে পদক্ষেপ নিতে হবে। তাহলে কি দাঁড়ালো, সিরাম ফাস্টিং ইনসুলিন, খালি পেটে ইনসুলিন টেস্ট করবেন, এটা টেস্ট করবেন, এর থেকে হোমা আইআর ক্যালকুলেট করবেন, না পারলে আমাকে লিখে পাঠাবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব অবশ্যই। ফাস্টিং ব্লাড সুগার, এই দুটো থেকে হোমা আইআর ক্যালকুলেট হয়। ইউরিক অ্যাসিড টেস্ট করবেন, এএসটি লিভারের টেস্ট করবেন, সিআরপি, সিরাম ট্রাইগ্লিসারাইড, এইচডিএল লেভেল এবং সিরাম হোমোসিস্টিন, অবশ্যই এই কটি টেস্ট করাতে ভুলবেন না। এই কটি টেস্ট ছাড়া কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার ফ্যাটি লিভার সংজাত, ইনসুলিন রেজিস্ট্যান্স সংজাত সমস্যাগুলি কী কী আছে এবং কী কী নেই এবং কিভাবে তারা আপনাকে আক্রান্ত করেছে। সুতরাং আমি আবারও আপনাদের সামনে একটু দীর্ঘায়িত আলোচনা করার জন্য দুঃখিত, কিন্তু এইটুকু না বললেই হতো না, কারণ ফ্যাটি লিভারকে আপনারা সকলে গুরুত্ব দিন, গুরুত্ব দিয়ে তার পরীক্ষা নিরীক্ষাগুলো করান, সুস্থ হয়ে উঠুন এবং দরকারে আমার সঙ্গে যোগাযোগ করুন। এই কটি কথা বলে আমি আজকের বক্তব্য শেষ করলাম। নমস্কার।